नमस्कार सबाइके आई एम दीप्तार घो फ्रॉम एमएमसीएच। आज के আমরা দেখে নেব ক্যারেক্টারিস্টিক অফ ক্যান্সার সেল और প্রপার্টিজ অফ ক্যান্সার সেল। এবার কেন ক্যান্সারটা আমাদের কাছে এত স্পেশাল, ক্যান্সার সেলের মধ্যে কী এমন প্রপার্টি আছে যে সেটা নিয়ে আমরা এত ভয় পাই, এই নিয়েই আজকের ভিডিও। তো যদি একটা সাধারণ কথা বলি যে ক্যান্সার সেলে কী দেখবো, হাই গ্রোথ রেট দেখবো, যেটা আগে ইন্ট্রোডাক্টরি যারা ভিডিও দেখো দেখতে পারো, ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি বলেছিলাম ক্যান্সার জিনিসটা কি। তো গ্রোথ রেট বেশি দেখবো, সেল ডিভিশন এক্সেসিভ হবে, এগুলো তো নর্মাল। বাট কিছু কিছু টার্ম আমাদের জানতে হবে, যেগুলোই হচ্ছে আমাদের মেন আজকের ব্যাপার। প্রথম একটা কথা বলি যে ক্যান্সার একদম ডাইরেক্ট হয় না, তো ক্যান্সারের আগে একটা প্রি ক্যান্সার স্টেজ থাকে। প্রথম সেল ডিভিশন বাড়লো, দেখা গেল সেলগুলো যে সবসময় সব চেক পয়েন্ট ব্রেকেজ হচ্ছে তা নয়, গ্রোথ ফ্যাক্টর বেশি হচ্ছে, সেল ডিভিশন বাড়ছে, গ্রোথ রেট বাড়ছে। এর ফলে যে সেলের সংখ্যাটা তৈরি হয়, এটা একটা বাল্জ তৈরি করলো, দ্যাট ইজ টিউমার। এবার টিউমারগুলো প্রথমে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক দেখায়, যেগুলোকে আমরা বলছি প্রি ক্যান্সার, তারপরে সেটা কনভার্ট হবে ক্যান্সারে। তো যদি প্রপার্টি দেখি, যেটা ক্যান্সার সেলেরও প্রপার্টি কিন্তু প্রি ক্যান্সার স্টেজে আমরা পাবো, সেটা কি? ইনক্রিজ এনসি রেশিও। এনসি রেশিও মানেটা কি? সাপোজ যদি আমরা একটা সেলের কথা ভাবি, দিস ইজ এ সেল, এই সেলের মধ্যে আমাদের নিউক্লিয়াস আছে। এবারে দেখতে গেলে নিউক্লিয়াস খুব স্মল একটা সেন্ট্রাল পোর্শন, তা বাদে অনেক রকম অর্গানেলি একটা সেলের ভেতর থাকে। কিন্তু যখন এক্সেসিভলি ডিভিশন হবে, একটা সেল থেকে দুটো যখন হচ্ছিল মাইটোসিসে, তখন সেম টাইপ অফ জিনিস দুজনে পাচ্ছিল, মাঝখানে এস ফেজে ডবল হয়ে গেছে আমার ডিএনএর পরিমাণটা, তো সমান পাচ্ছিল। বাট যখন আমার ক্যান্সারের স্টেট, তখন এত র্যাপিড ডিভিশন হচ্ছে, একটা থেকে এখন 5-6টা পাচ্ছি, মানে সবগুলোর সাইজ সেম পাচ্ছি না। ফলে কি হচ্ছে, আমি নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও অনেক বেশি পাবো। মানে যেটা দাঁড়াচ্ছে যে এইটুকু যদি সেল হয়, সেটা এরকম পাচ্ছিলাম। সেল বারবার ডিভাইড হলে সেগুলো ছোটো ছোটো সেল ফর্ম করবে না, তো সেলের সাইটোপ্লাজমিক সাইজটা ছোটো, কিন্তু নিউক্লিয়ার ডিভিশন সেম হচ্ছে, তো নিউক্লিয়াস তার সাপেক্ষে খুব বড় হয়ে যাচ্ছে। তো হাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও, এই রেশিওটা প্রথম 1:6 থাকে যেটা নর্মালে, তারপর 1:4 পর্যন্ত চলে যায়, কিন্তু আরও কমতে থাকে, মানে 1:3 এরকম, মানে 1:6 মানে কত, 6 ভাগ যদি আমার সাইটোপ্লাজম থাকে, 1 ভাগ নিউক্লিয়াস ইস টু সাইটোপ্লাজম রেশিও। এটাকে কখন ক্যান্সারে বলবো? যখন 1:1 হয়ে যাবে এই রেশিওটা, দ্যাট ইজ ক্যান্সার স্টেট। এর আগের যখন রেশিও কম ছিল, দ্যাট ইজ প্রি ক্যান্সার স্টেট। তো ফার্স্ট আমি পেলাম যেটা, তিনটে আমি লিখবো, তিনটে হচ্ছে প্রি ক্যান্সার স্টেজ আমরা বুঝতে পারি। একটা হাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও আমরা বুঝলাম। সেকেন্ড কি দেখবো? প্লিওমরফিজম। আচ্ছা, প্লিওমরফিজম মানে কি? প্লিও মানে তো মাল্টি, আর মর্ফ মানে কি? মানে তোমার শেপ, সাইজ, মরফোলজি তোমরা পড়েছো। তো প্লিওমরফিজম মানে সেলের যে শেপ এবং সাইজ, এটা কিন্তু ভ্যারি করবে, এটা ডিফারেন্ট হবে। কেন? একটা সেল যখন মাইটোসিসে নর্মালি ডিভাইড করছিল, তখন দুটো হচ্ছিল, দুটো সেম অ্যামাউন্ট পাচ্ছিল, সমান, সেম সাইজ, সেম শেপ, পুরো একদম ক্লোন। বাট যখন এরকম র্যাপিড ডিভিশন হচ্ছে একটা ক্যান্সারের স্টেটে, তখন এরকম 3-4টে পাচ্ছে, কোনোটা বড়, কোনোটা লম্বা, কোনোটা ছোটো, কোনোটা খুব ছোটো, মানে প্রত্যেকটা সেলের শেপ অ্যান্ড সাইজ ডিফার করছে। তো মাল্টিপল আমরা সেল পাচ্ছি, অ্যান্ড তাদের শেপ, সাইজ পুরো মরফোলজিক্যালি বিভিন্ন রকম হচ্ছে, দ্যাট ইজ প্লিওমরফিজম। তো দুটো টার্ম পেলাম, ফার্স্ট হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও, প্লিওমরফিজম। আরেকটা ক্যারেক্টারিস্টিক স্টেজ আছে, আরেকটা হচ্ছে অ্যাটিপিক্যাল মাইটোসিস। এটারই কথা বলছিলাম আমি এতক্ষণ। মাইটোসিসটা বিভিন্ন রকম, মানে সঠিক টিপিক্যাল মাইটোসিস কী হয়, একটা সেল থেকে দুটো সেল তৈরি হচ্ছে, দ্যাট ইজ টিপিক্যাল। বাট অ্যাটিপিক্যাল মানে এই যে 5-6টা তৈরি হচ্ছে, তো অ্যাটিপিক্যাল মাইটোসিসের জন্যই কিন্তু প্লিওমরফিজম পাচ্ছি হলো। প্লাস আরেকটা যে ক্যারেক্টারিস্টিক দেখা যায়, দ্যাট ইজ লস অফ পোলারিটি। এটা কি? যে সেল যখন ডিভাইড করে, সেলগুলো একটা নির্দিষ্ট ডিফারেন্সিয়েশনে হয়। সাপোজ একটা যদি আমি এক্সাম্পল দিই, যে এটা আমার স্কিন, যদি তোমরা স্কিনের হিস্টোলজি পড়ে থাকো, অ্যানাটমিতে থাকবে, তো স্কিনটাকে যদি দেখি, স্কিন এখন 5টা লেয়ার আরও পাবো, 4-5টা লেয়ার। তো একদম যেটা বেস, দ্যাট ইজ স্ট্র্যাটাম বেসালি। আচ্ছা, আর যেটা একদম ওপর দিকের লেয়ার, খসখসে যেটা আমরা বুঝছি, দ্যাট ইজ স্ট্র্যাটাম কর্নিয়াম। আচ্ছা, এবার ব্যাপারটা যেটা হয় যে স্ট্র্যাটাম বেসালিতে সেলগুলো নর্মাল, মানে বড় বড় সব সেল, দ্যাট ইজ নিউক্লিয়েটেড। কিন্তু তোমরা যদি একদম স্কিনের ওপর দিকটা দেখো, দ্যাট আর ডেড সেলস, মানে তাতে কিন্তু নিউক্লিয়াস নেই, দ্যাট কর্নিফায়েড, শুধু সেল। এই যে সবসময় লেয়ারিং হয়ে থাকে, এটা শুধু স্কিন বলে না, অন্যান্য টিস্যুতেও দেখলে সেল এরকম লেয়ার্ড হয়ে থাকে, প্রত্যেকের পোলারিটি আছে। কিন্তু যখন স্কিন ক্যান্সার হয়ে যাবে, তখন এই পোলারিটিটা থাকবে না, মানে এই নিচে নিউক্লিয়েটেড সেল একটা বেস ফর্ম করছে স্ট্রং, তার বেসমেন্ট মেমব্রেন আছে, দ্যাট ইজ স্ট্র্যাটাম বেসালি, আর ওপরে কর্নিফাইড স্মল ফর্ম সেলুলার কম্পোনেন্ট স্ট্র্যাটাম কর্নিয়াম, এরকমটা দেখবো না। যখন একজনের স্কিন ক্যান্সার সাপোজ হয়ে যাবে,
তার তখন কি দেখবো যে এরকম হয়ে গেছে, এখানে লেয়ারিং নেই, হয়তো ওপর দিকে 2-3টে নিউক্লিয়েটেড সেল, কয়েকটা কর্নিফাইড সেল, আবার নিচের দিকেও কয়েকটা কর্নিফাইড সেল চলে এসছে, আবার নিউক্লিয়েটেড সেল, মানে এখানে যেটা ওপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার এইভাবে যে পোলারিটিটা ছিল এখানে কিন্তু সেটা নেই। মানে এখানে বিভিন্ন টাইপের পাচ্ছি। মাইক্রোস্কোপিক এটা সবচেয়ে ভালো, ওই মাইক্রোস্কোপিক্যাল ফাইন্ডিং এগুলো। তো মাইক্রোস্কোপিক্যালি তো আমাদের বুঝতে হয় কোনটা প্রি ক্যান্সার কোনটা ক্যান্সার। তো এই যে 4টে জিনিস বললাম, একটা লস অফ পোলারিটি, একটা অ্যাটিপিক্যাল মাইটোসিস, একটা পলিমরফিজম, একটা নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, এই যে 4টে টমোস জিনিস, এই 4টে জিনিস একটা প্রি ক্যান্সার স্টেজে আমরা সাধারণত দেখি। এই জিনিসগুলো ক্যান্সারেও দেখা যায়, বাট এটা প্রি ক্যান্সার স্টেজ থেকেই দেখি। এইটাকে আমরা বলি ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়াটা কী হলো তবে, এই যে 4টে ক্যারেক্টারিস্টিক, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিওটা ইনক্রিজ করলো, বিভিন্ন টাইপের সেল শেপ সাইজের সেল পেলাম, প্লিওমরফিজম যেটা অ্যাটিপিক্যাল মাইটোসিস হচ্ছে এবং পোলারিটি চলে যাচ্ছে মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখছি, দিস ইজ কল্ড ডিসপ্লেসিয়া। প্লাসিয়া মানে প্লাজম মিনস তো আমার মানে অরিজিনেশান যে সেল এইখানে আমরা ইউজ করি। তো ডিসপ্লেসিয়া মানে এখানে ডিসঅরিয়েন্টেড হয়ে গেছে, দ্যাটস ওয়াই ডিসপ্লেসিয়া, বুঝে নাও। এবারে পরের কথাতে আসি। তো এটা ছিল প্রি ক্যান্সারে আমরা দেখি, কিন্তু কখন এটা ক্যান্সারে কনভার্ট হবে? ক্যান্সারে কনভার্ট হতে গেলে একটা টার্ম আনতে হবে, দ্যাট ইজ অ্যানাপ্লাসিয়া। যতক্ষণ ডিসপ্লেসিয়া ততক্ষণ প্রি ক্যান্সার, যখন অ্যানাপ্লাসিয়া হয়ে গেল দ্যাট ইজ ক্যান্সার। এবার তবে আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া মিনস হচ্ছে দুটো জিনিস অ্যানাপ্লাসিয়া আমরা বুঝি। অ্যানাপ্লাসিয়া মানে হচ্ছে যেটা মেন কথা, লস অফ ডিফারেন্সিয়েশন। একটা ক্যান্সারের সেল সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারে না। মানে একটা নর্মাল সেল সেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড হয়, সেটার একটা টাইপ হয়। আমার হার্টের থেকে যে সেল তৈরি হবে সেটা কার্ডিয়াক টিস্যু টাইপেরই সেল হবে, মানে সেটা প্যারেন্ট যে আমার সেলুলার কম্পোনেন্ট ছিল, প্যারেন্ট অর্গানের সাথে কিন্তু মিল থাকে, আমরা যে ডটারগুলো পাই। বাট যখন অ্যানাপ্লাসিয়া আমি দেখবো, অ্যানাপ্লাসিয়াতে লস অফ ডিফারেন্সিয়েশন হয়ে গেল, প্যারেন্টের সাথে কোনো রকম মিল নেই, নো সিমিলারিটি, ওকে, কোনো রকম মিল পাবো না, দ্যাটস অ্যানাপ্লেসিয়া। প্যারেন্ট থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল সেলটা, একটা অন্য টাইপের সেল পাচ্ছি এক জায়গায়, দ্যাট ইজ অ্যানাপ্লেসিয়া। এটাই যখন আমরা দেখে নেব তখন দ্যাট ইজ ক্যান্সার। তার আগে সেটা প্রি ক্যান্সার স্টেজে ছিল। কেন? এই যে ডিসপ্লাসিয়া আগের যেটা হচ্ছিল, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও বাড়ছিল, পোলারিটি চলে যাচ্ছিল, এটা কিন্তু রিভার্সেবল। মানে এটা আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে বা অনেক সময় বডি নিজে থেকেই চেঞ্জ করার চেষ্টা করে। বাট যখন ওটা অ্যানাপ্লাসিয়া হয়ে গেল, প্যারেন্টের সাথে পুরোপুরি ডিফারেন্ট, তাদের ডিফারেন্সিয়েশন চলে গেল, সে এবারে কী করবে, যখন অ্যানাপ্লাসিয়া স্টেজে কিন্তু ওরা যেটা বেসমেন্ট মেমব্রেন থাকে সেলের নিচে, ধরো এপিথেলিয়াল সেলস, তো তার কার্সিনোমা হলে তার বেসমেন্ট মেমব্রেন তো এপিথেলিয়াল সেল নিচে আছে, তো ওই বেসমেন্ট মেমব্রেনকে অ্যানাপ্লাসিয়ার টাইমে নষ্ট করে দেবে, ব্রিচ করে দেবে, ব্রিচটা ব্রিচ। বাট যখন ডিসপ্লাসিয়া হচ্ছিল তখন এই বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট ছিল, দ্যাটস দ্য পয়েন্ট। তো ডিসপ্লাসিয়া টু অ্যানাপ্লাসিয়া আমরা বুঝলাম। তো কখন ক্যান্সারে কনভার্ট হলো সেটা বুঝলাম। এবার তোমরা দুটো টার্ম জানবে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো, ওই বিনাইন ম্যালিগন্যান্ট নিয়ে। বাট আমরা যখন ক্যান্সার আলোচনা করি বিনাইন নিয়ে তো বলি না, বাট বিনাইনটা কোনো সেরে যাবে, বিনাইনটা কোনো প্রবলেমই করে না। বাট যখন মানে মেন ক্যান্সারের আমাদের ফোকাস থাকে কিন্তু ম্যালিগন্যান্টের উপর, এটা বলে রাখি, পরের ভিডিও আসছে বিনাইন ম্যালিগন্যান্টের ডিফারেন্স। আচ্ছা, এরপরে যেটা, তবে আমরা ক্যান্সারে ঢুকে গেছি। তো এবার ক্যান্সার সেলসের কী কী স্পেশালিটি আছে। স্পেশালিটিগুলোর মধ্যে একটা হচ্ছে যেটা সেলফ সাফিসিয়েন্সি অফ গ্রোথ ফ্যাক্টর, মানে যে গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে এগুলো প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়। আমরা অনেক সময় বলি আপরেগুলেশন অফ এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরস। একটা ক্যান্সার সেল একটা নর্মাল সেলে যতটা গ্রোথ ফ্যাক্টর দরকার তার থেকে অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর একটা ক্যান্সার সেল নিতে পারে, কারণ তার আপরেগুলেশন হয়ে গেছে রিসেপ্টরগুলো আপরেগুলেটেড, মানে অনেক বেশি রিসেপ্টরগুলো ক্যাপেবল গ্রোথ ফ্যাক্টর নেওয়ার জন্য। তো অনেক বেশি রিসেপ্টর, অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর তারা নিতে পারছে। এটা মূলত জেনেটিক ব্যাপার, যেটা আমরা প্রোটো অঙ্কোজিন থেকে আনবো, পরের ভিডিও আসবে। এবারে তবে এটা সেলফ সাফিসিয়েন্ট, মানে যে গ্রোথ ফ্যাক্টরটা পাচ্ছে ক্যান্সার সেল তাতে নিজের মতো পুরোটা গ্রোথ করতে পারে, দ্যাট ইজ সেলফ সাফিসিয়েন্সি, নিজে থেকেই পুরোপুরি সাফিসিয়েন্ট, এটা ব্যাপার। আর যেটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আমরা দেখি ক্যান্সার সেলে, দ্যাট ইজ ওয়ারবার্গ ফিনোমেনন বা ওয়ারবার্গ ইফেক্ট। এই জিনিসটা তোমরা সিএ এক্সাম বা অন্য কোনো জায়গায়ও শুনবে, খুব মানে দারুণ একটা কনসেপ্ট। এটা ওটো ওয়ারবার্গ সায়েন্টিস্ট প্রথম বলেছিলেন। আমরা নর্মালি একটা মানে আমার হিউম্যান বডি সেল সাধারণত যখন অক্সিজেন পাচ্ছে সে প্রথমে গ্লাইকোলাইসিস করবে,
তারপরে সেটা ক্রেবস সাইকেলে যাবে, তারপর সেটা ইটিসিতে গিয়ে এটিপি দেবে, তো এটিপি দরকার। কিন্তু ক্যান্সার সেল এতবার ডিভাইড করছে কিন্তু তাতে ইটিসি, ক্রেবস সাইকেল, মাইটোকন্ড্রিয়ার কোনো রকম ইনভলভমেন্ট হয় না। দ্যাটস দ্য পয়েন্ট। এখানে দেখা যায় অ্যারোবিক গ্লাইকোলাইসিস। কেন, মানে ব্যাপারটা ওয়ার্কবার্গ এফেক্ট এইটা বলছে যে ক্যান্সার সেলগুলোর কাছে অক্সিজেন অ্যাভেলেবল, বাট অক্সিজেন আমার অ্যাভেলেবল থাকা সত্ত্বেও সে গ্লাইকোলাইসিস করছে অনলি, অ্যান্ড লাস্টে ল্যাকটিক অ্যাসিডই তৈরি করছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু কেন করছে একটা ক্যান্সার সেল? এতে তো এটিপি কম তৈরি হচ্ছে। গ্লাইকোলাইসিস তো আমার যেটা অ্যানারোবিক স্টেটে 2টো এটিপি, আর মানে অ্যারোবিকে থাকলে 8টা পর্যন্ত যেতে পারে। মানে মাইটোকন্ড্রিয়াতে যতক্ষণ না যাচ্ছে, ইটিসি না যাচ্ছে, তো 30টার উপরে এটিপি আসবে কোথা থেকে? তো এত কম এটিপি পাচ্ছে তবু কেন ওয়ার্কবার্গ এফেক্ট করছে? তার দুটো কারণ আছে। এটা ব্যাপার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে যাবে এতগুলো স্টেপ, এতে অনেক বেশি টাইম যায়। এবার সেল খুব দ্রুত ডিভাইড করে, একটা সেল থেকে এখন 4-5টা সেল যখন হচ্ছে, এত র্যাপিড ডিভিশন, তো র্যাপিড ডিভিশনের জন্য টাইম কম, সেই জন্য অনলি গ্লাইকোলাইসিস প্রেফার করছে। এটা ফার্স্ট কথা। 2 নম্বর কথা, এরা ল্যাকটিক অ্যাসিড পর্যন্ত থেমে যাচ্ছে, বা গ্লুকোজের বিভিন্ন কম্পাউন্ডে, মানে গ্লুকোজ, তার গ্লুকোজ 6 ফসফেট, এইগুলোতেই থেমে যাচ্ছে। কেন? এই গ্লুকোজ 6 ফসফেটকে রাইবোজ 6 ফসফেটে সাপোজ দিয়ে দিল, আমি কিন্তু এটিপি প্রোডাকশানে নিয়ে যাইনি, ইটিসিতে নিয়ে যাইনি তাকে। ল্যাকটিক অ্যাসিড থেকে বিভিন্ন কম্পাউন্ড আমি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে পারি, গ্লুকোজ থেকে অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে পারি, পাইরুভেট থেকে অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে পারি। তো তার মানে আমরা অ্যামাইনো অ্যাসিড, রাইবোজ 6 ফসফেট, মানে এটা নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড তৈরিতে হেল্প করবে, পিউরিন, পিরিমিডিন, নাইট্রোজেন বেস, এইগুলো তৈরিতে হেল্প করবে, তোমরা যদি বেসিক মেটাবলিজম জেনে থাকো। তার মানে আমরা মেন এনার্জি প্রোডাকশানে ফোকাস করছি না, আমাদের মেন ফোকাস সেল ডিভিশন। সেল ডিভিশন মানে নিউক্লিয়ার ডিভিশন আমাকে করতে হবে, অনেক বেশি আরএনএ আর ডিএনএ আমাকে প্রডিউস করতে হবে। তো আরএনএ ডিএনএ প্রোডাকশানের জন্য আমরা নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেশি আমাদের দরকার, অ্যামাইনো অ্যাসিড বেশি দরকার। সেই জন্য আমরা কী করছি, ইন্টারমিডিয়েট ফর্মে লিখে দিচ্ছি, শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি না, এই ইন্টারমিডিয়েট ফর্মে রেখে দিচ্ছে ক্যান্সার সেল। অক্সিজেন অ্যাভেলেবল থাকা সত্ত্বেও সে গ্লাইকোলাইসিস করছে, মানে সে একটা গ্লুকোজকে ইউজ করছে, কিন্তু হি ইজ হাংরি। সে যেহেতু এত এটিপি পাচ্ছে না, সে জলদিও ডেথ হচ্ছে তার। এই সেলগুলো জলদি মারাও যায় ক্যান্সার সেল, সেই জন্য আমার বডির ওয়েট কমে, আমার বডির প্রচুর পরিমাণে লস হয়। এই যে ডেথ হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা একটা হাঙ্গার স্টেটে আমার বডিকে ফেল করছে। এটাকে কী বলে? গ্লুকোজ হাঙ্গার। কারণ গ্লুকোজ থাকা সত্ত্বেও আমরা হাঙ্গারে আছি, গ্লুকোজ হাঙ্গার বা অ্যারোবিক হাঙ্গার বলে, গ্লুকোজ অ্যারোবিক স্টেটে দেখা যাচ্ছে। দ্যাট ইজ ওয়ার্কবার্গ এফেক্ট। ওয়ার্কবার্গ এফেক্টের থেকে একটা জিনিস আমি বললাম যে লাস্টে ডেট হয়, তো এই ডেট থেকে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, এটা ক্যান্সারের শুধু নয়, এটা ক্যান্সার ট্রিটমেন্টে গিয়েও আমরা দেখি, দ্যাট ইজ টিউমার লাইসিস সিনড্রোম। আমরা যখন কোনো টিউমারের ট্রিটমেন্ট করি, এতটা আমরা ভয় পাই একটা পেশেন্টকে কেমো দেওয়া, মানে যেগুলো কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে গেলে ডাক্তার খুব নিজে ভয় পেতে থাকে যে ঠিকভাবে দিতে পারবো কিনা, খুব সতর্ক থাকে তারা। কেন? কারণ হচ্ছে আমরা নর্মাল ক্যান্সার সেলে যখন প্রচুর ক্যান্সার হয়ে যায়, মানে টিউমার খুব বড় হয়ে গেছে, মেটাস্টেসিস করে দিচ্ছে, ওগুলো ডেথ হওয়ার চান্স বাড়ছে। তো তারা ডেথ হচ্ছে, বা আমি তার ট্রিটমেন্ট করছি কোনো টিউমারের, কেমো দিচ্ছি, তার ফলেও ডেথ হচ্ছে। এই যে এক্সেসিভ ডেথ, প্রচুর সেল ডেথ হচ্ছে, এর ফলে কী হবে? সেলের ভেতরের কম্পাউন্ডগুলো বাইরে চলে আসবে, সেল তো মারা গেছে। তো এবার সেলের ইন্টারনাল যদি দেখি, ভেতরে কিন্তু পটাশিয়াম বেশি থাকে, তার মানে পটাশিয়াম বাইরে চলে আসবে। এটিপি বা ফসফেট জাতীয়ই তো বিভিন্ন, মানে গ্লুকোজ ফসফেট হোক বা নিউক্লিওটাইড, সবই ফসফেট। তো ফসফেট প্রচুর পরিমাণে বেরিয়ে আসছে, পটাশিয়াম প্রচুর পরিমাণে বেরিয়ে আসছে। এই যে জিনিসগুলো হচ্ছে, ওয়েট লস তো হচ্ছে, প্লাস কী হচ্ছে? হাইপার ক্যালিমিয়া, মিনস কি? পটাশিয়াম ইনক্রিজ করলো বডির ভিতরে, মানে এক্সট্রা সেলুলার ফ্রি ব্লাডে সাপোজ। তারপরে হাইপার ফসফেটেমিয়া, ফসফেট বেরিয়ে যাচ্ছে। এখানে হাইপার ফসফেটেমিয়া হলে হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। কেন? কারণ এত যে ফসফেট বেরোলো, এগুলো যে ক্যালসিয়াম 2+ আমার ব্লাডে করছিল, তার সাথে বাইন্ড হয়ে ক্যালসিয়াম ফসফেট তৈরি করবে, সঙ্গে সঙ্গে হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। এই যখন আমরা টিউমারের ট্রিটমেন্ট করি, মানে টিউমার লাইসিস হওয়া শুরু করে কেমোথেরাপির জন্য, এই ক্যারেক্টারিস্টিকগুলো, এই সিমটমগুলো ওই পেশেন্টের আমরা বডিতে দেখবো। অ্যাসিড বেস ব্যালেন্স থাকবে না, ব্যালেন্সটা থাকবে না অ্যাসিড বেসের মধ্যে। এই যে প্রপার্টিগুলো আমরা দেখবো, তবে তাকে সেই রকম ট্রিটমেন্ট এবং তার রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার আমাকে রাখতে হবে পেশেন্টের জন্য, যাতে এইগুলোর আমরা মোকাবিলা করতে পারি। এগুলোর যদি আমরা সঠিকভাবে মোকাবিলা করতে পারি, তো কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে কোনো প্রবলেমও হবে না, আর মেবি পেশেন্টটাকে আমরা ভালো করতে পারবো। দ্যাটস দ্য ক্যান্সার ট্রিটমেন্ট। ওকে, এবার এই ক্যান্সারের একটা ক্যারেক্টারিস্টিক আছে, যেটা আমরা মূলত মেটাস্টেসিসের ক্ষেত্রে দেখি। মানে মেটাস্টেসিস কোথায়? ম্যালিগন্যান্ট টিউমার।
এটা ম্যালিগনেন্ট টিউমার, আমি পরের ভিডিওতে আসবো। তো মেটাস্টেসিস মানে আমার যে ক্যান্সারটা হয়েছিল, ক্যান্সারটা প্রোস্টেটে সাপোজ হয়েছিল, কিন্তু ওটা প্রোস্টেট থেকে ছড়িয়ে ব্রেনে চলে গেল, দ্যাট ইজ মেটাস্টেসিস। মানে তার পয়েন্ট অফ অরিজিন থেকে যখন অন্য অর্গানে ছড়িয়ে পড়ছে এই ক্যান্সার সেলসগুলো, দ্যাট ইজ মেটাস্টেসিস। এটা কেন হচ্ছে, ক্যান্সার সেল কেন ছড়িয়ে পড়ছে, এখানে অনেকগুলো আমরা টার্ম পাবো। ক্যান্সার সেল সাপোজ যেটা নর্মাল সেল থাকে, এই সেলটা সাপোজ এইগুলো আমি নর্মাল সেল আছি, ওকে। তো এই নর্মাল সেলটার যদি সাইডটা আমি দেখি, তো তার পাশে এতগুলো সেল আছে। তো এই সেলটা যখন বড় হচ্ছে বা ডিভাইড করছে, সে জানে আমাকে ডিভাইড করলে এই এলাকায় থাকতে হবে, কারণ আমার পাশে কিন্তু অন্য জোন আছে। অন্য জোনের যখন কন্ট্যাক্টে আসে, তখন তার গ্রোথ অ্যান্ড আর র্যাপিড ডিভিশনটা ইনহিবিটেড হবে। এটাকে বলছি আমরা কন্ট্যাক্ট ইনহিবিশন। এটা নর্মাল সেল। বাট যখন এটা ক্যান্সারাস সেল, সে পাশে কে আছে এত সব জানে না, সেই কন্ট্যাক্ট ইনহিবিশনটা করে না। সে যখন ডিভাইড করবে, সে প্রচুর পরিমাণে সেল তৈরি করবে এবং পাশের সেলগুলোকেও নষ্ট করতে থাকবে। দ্যাটস দ্য প্রবলেম ইন ক্যান্সার। এবং এই কন্ট্যাক্ট ইনহিবিশন হারিয়ে ফেললো, পাশের সেলগুলো নষ্ট করতে থাকলো, মানে প্রচুর পরিমাণে ড্যামেজ করতে থাকলো। এর সাথে সাথে কী হবে, দুটো সেল যেটা নর্মাল সেল, তাদের মধ্যে এই কন্ট্যাক্টে একটা আমাদের বিভিন্ন প্রোটিন থাকে সেল মেমব্রেনের কন্ট্যাক্টে। এখানে যেমন থাকে ক্যাথেরিন, ক্যাথেরিন আমরা পাচ্ছি ক্যাথেরিন। আর নিচে ধরো বেসমেন্ট মেমব্রেন একটা এপিথেলিয়ামের, তো এটা দুটো সেলের মধ্যে, আর বেসমেন্ট মেমব্রেনের সাথে ইন্টিগ্রিনের সাথে সেটা বাদ। এই যে ক্যাথেরিনটা, এটা নষ্ট হয়ে যায় ক্যান্সারের ক্ষেত্রে। যখন নষ্ট হয়ে গেল, তবে সেল দুটো একে অপরে যে অ্যাটাচ থাকা, নিজেদের একসাথে যে কলোনিফাইড হয়ে থাকা, সেটা আর থাকলো না। ওই সেলটা তার স্পেস থেকে ছেড়ে যাবে এবং তারপরে কী করবে, বেসমেন্ট মেমব্রেনকে ইনফেক্ট করবে এবং ছড়িয়ে পড়বে। এই ছড়ানোর ক্ষেত্রে সার্কোমা, যেগুলো সার্কোমার কথা আগের দিন বলেছিলাম, মেসেনকাইমাল, যেগুলো ওরা ব্লাড বা ওই টাইপের জিনিস ফলো করে। বাট বেশিরভাগ আমার ক্যান্সার যেগুলো কার্সিনোমা, মানে এপিথেলিয়াল, তারা কি এপিথেলিয়াল টিস্যু, তার মানে টিস্যু একদম মানে যে পাশের রিজিয়নই এগুলো হচ্ছে। তো টিস্যু ফ্লুইডের মাধ্যমে এটা প্রথম যায়, টিস্যু ফ্লুইড দিয়ে যাচ্ছে, মানে টিস্যু ফ্লুইডের আমাদের পাথ হয় কি লিম্ফ্যাটিক্স, তো এটা লিম্ফ্যাটিক্স দিয়ে ছড়ায়। আমরা যদি দেখি, সাপোজ একজন ফিমেলের ক্ষেত্রে, যেটা ব্রেস্ট ক্যান্সার প্রচুর পরিমাণে হয়, তো তোমরা ব্রেস্ট ক্যান্সারে অ্যাক্সিলারি লিম্ফ নোড, অ্যাক্সিলা মানে ধরো বগলের এলাকাটা আমাদের আর্মপিট এলাকা, তো এইখানকার লিম্ফ নোডগুলো কিন্তু ফুলবে। এটা কিন্তু হয়েছে তার ব্রেস্ট ক্যান্সার, কিন্তু লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য এরকম জিনিসটা হচ্ছে। আচ্ছা, আর কি আমরা দেখবো, এই যে তবে আমরা ক্যান্সার কি যে কোনো লিম্ফ নোডে হঠাৎ করে চলে যায়? তো অ্যাক্সিলারি লিম্ফ নোডে নিশ্চয়ই একটা লিম্ফ নোডে প্রথম যাবে। তো যেই লিম্ফ নোডে প্রথম যায়, দ্যাট ইজ কল্ড সেন্টিনেল লিম্ফ নোড। এই সেন্টিনেল লিম্ফ নোডকে আমরা বুঝতে পারি এর পরের লিম্ফ্যাটিকের পাথ কোন অর্গানের দিকে যেতে পারি। মানে আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগাই, এই ক্যান্সারের ক্যাশ টেস্টগুলো। দ্যাটস ওয়াই আমাদের ক্যান্সারের ক্যাশ টেস্টিং জানাটা খুব দরকার। আর কি আছে, এই মেটাস্টেসিসের সাথে রিলেটেড একটা বলি, একটা হচ্ছে নিও অ্যাঞ্জিওজেনেসিস। নিও অ্যাঞ্জিওজেনেসিস, কেন নিও অ্যাঞ্জিওজেনেসিস? নিও মানে নিও, অ্যাঞ্জিও মিনস আমরা ব্লাড ভেসেলস বলি, তো অ্যাঞ্জিওজেনেসিস মানে নতুন ব্লাড ভেসেলস তৈরি, পরিষ্কার কথা। এবার নিও অ্যাঞ্জিওজেনেসিসটা কী? এই যে আমি বললাম এখানে প্রচুর ডেথ হচ্ছিলো, সেল ক্যাথেরিন নষ্ট করে দিচ্ছিলো, কন্ট্যাক্ট ইনহিবিশন চলে গেছে, প্রচুর ড্যামেজ হচ্ছিলো। আমার বডিতে সাপোজ কোনো জায়গায় উন্ড হলে, সেটা উন্ড হিলিং হবে, বডি চাইবে ওখানটা হিল করতে। কোনো জায়গায় ক্ষত হলে ওখানে কিন্তু পরপর কিন্তু নতুন ব্লাড সাপ্লাই তৈরি হয়, নতুন আমাদের ব্লাড সাপ্লাই বডি তৈরি করে উন্ডকে সারানোর জন্য। তো সেরকম যখন এখানে ক্যান্সার সেলে এত ডেথ হচ্ছে, তো তারা ড্যামেজ তৈরি করছে। তো ড্যামেজের জন্য কী হবে, বডি সিক্রিট করবে VEGF, মানে কি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, যেটা ভাস্কুলার এন্ডোথেলিয়াম থেকে তৈরি হবে গ্রোথ ফ্যাক্টর। তো এটা ভাস্কুলার এন্ডোথেলিয়ামের গ্রোথ করবে, এখানে অনেক ব্লাড ভেসেলস তৈরি হবে। কিন্তু এই ব্লাড ভেসেলগুলো উন্ড হিলিং করার জন্য ভেবেছিল, কারণ বডির এটা নর্মাল মেকানিজম। বাট ক্যান্সার সেল এটার ফায়দা উঠাবে, এই নতুন ব্লাড ভেসেল দিয়ে কিন্তু মেটাস্টেসিস করতে তাদের আরও সুবিধা হবে। এই যে নতুন নতুন ব্লাড ভেসেলস ক্যান্সার সেল তার রিজিয়নে তৈরি করে নেয়, এটাই নিও অ্যাঞ্জিওজেনেসিস, নিউ ব্লাড ভেসেল তৈরি। এটা একটা আমরা দেখলাম। আর একটা তবে আমরা এখান থেকেই বলতে পারি যে আমার এরা ইনফেক্ট করে নেয় পাশের টিস্যুকে, ইনভেডিং, যেটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, কারণ বেসমেন্ট মেমব্রেনটাকে এরা নষ্ট করে দেয় ক্যান্সার। আরেকটা কী দেখি আমরা, একটা ওয়ার্ড আমি ইউজ করবো, দ্যাট ইজ লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেন্সিয়াল। হোয়াট ইজ দিস লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেন্সিয়াল? মানে ক্যান্সার সেলের কোনো লিমিট নেই তার রেপ্লিকেশন করার পাওয়ারে। মানে ক্যান্সার সেল অনেকবার রেপ্লিকেশন করতে পারে, একটা সেল কিন্তু আজীবন ডিভাইড করতে পারে না। স্টেম সেল যেগুলো মানে আমার জাইগোটের সেলস, তো সেগুলো হাজারবার ডিভাইড করতে পারে, তাদের কোনো প্রবলেম নেই।
কিন্তু একটা নর্মাল সেল সে ডিভাইড হাইলি করতে পারে 50 to 80 টাইমস, কোনো সেল 50, কোনো সেল 60, কোনো সেল 70, কোনো সেল 80, এই যে রেঞ্জ পর্যন্ত একটা সেল হাইলি ডিভাইড করতে পারে। এই লিমিটটাকে আমরা বলি হেফ্লিক্স লিমিট। এই যে লিমিটটা ক্যান্সার সেল থাকে, কিন্তু হয় নর্মাল সেলে থাকে, এই মেকানিজমটা আমাদের বুঝতে হবে। হেফ্লিক্স লিমিটে যেটা বলছে যে আমাদের প্রত্যেকটা সেলের ভেতরে না যে ক্রোমোজোম যদি দেখি, ক্রোমোজোমের টেল পয়েন্টগুলো, এগুলোকে বলি আমরা টেলোমিয়ার। তো বারবার যখন রেপ্লিকেশান হয় তো এই টেলোমিয়ার অংশটা কিছুটা বাদ পড়ে যায়, মানে কমতে থাকে, মানে শর্টেনিং অফ টেলোমিয়ার হয়। এবারে বারবার ছোট হতে হতে যখন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বা ইম্পর্টেন্ট জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো চলে যাবে, খুব স্মল হয়ে যাবে, তখন সেলটা ডিভাইড করতে পারবে না, তার এবিলিটি চলে যাবে। তো শর্টেনিং অফ টেলোমিয়ারটা আটকানোর জন্য এই স্টেম সেলগুলোতে একটা এনজাইম থাকে, কারণ একটা জাইগোট তো অনেকবার ডিভাইড করবে, সে তো ওই 50 থেকে 80 বার ডিভাইড করলে একটা হিউম্যান বডি তৈরি করতে পারবে না। স্টেম সেলে ওই যে এনজাইমটা থাকে তার নাম হচ্ছে টেলোমারেজ। এটা কী করে টেলোমিয়ারকে আবার মানে তৈরি করে দেয়, যে শর্টেন হয়েছিল শর্টেন হতে দেয় না, টেলোমিয়ারটাকে তৈরি করে রাখে, তাকে টেলোমারেজ। এটা অনেকটা মেকানিজম তো তোমরা জেনেটিক্সে জানবে। এবারে রিভার্স ট্রান্সক্রিপশনের টাইপের এটা হয় টেলোমারেজ। এই টেলোমারেজটা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় নর্মাল সেল, কিন্তু ক্যান্সার সেল সে বারবার তো এত র্যাপিড ডিভাইড করছে, ওরা ইম্যাচিওর, ওরা এটাকে অ্যাক্টিভেট আবার করে দেয়, রিঅ্যাক্টিভেশন হয়ে যায়। এই যে অ্যাক্টিভেশন হলো টেলোমারেজের, মানে টেলোমারেজ আর শর্টেনিং হচ্ছে না, তার মানে কোনো হেফ্লিক্স লিমিট থাকবে না, সেই জন্য লিমিটলেস রিপ্লিকেটিভ পোটেন্সিয়াল। এটা ক্যান্সার সেলের একটা ক্যারেক্টারিস্টিক আমরা জানলাম। এছাড়া আরও অনেক ক্যারেক্টারিস্টিক আছে, তবু যেটা বলতেই হয় সেটা হচ্ছে ক্যান্সার সেল কী করে, যেটা টিউমার সাপ্রেসর জিন। আমি পরে ভিডিও আনবো টিউমার সাপ্রেসর জিন নিয়ে। মানে টিউমার যাতে না হয় বডিতে এরকমও জিন আছে, বা আমাদের বেশি গ্রোথ যাতে না হয় তার জন্য গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল বডিকে দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এরা ইনসেনসিটিভ হয়ে যায় এই সিগন্যালের জন্য ক্যান্সার সেল, এই জন্য অনেক বেশি গ্রোথ করে দেয়। হলো তারপরে কি হচ্ছে, এই যে এত কিছু আমরা দেখছি, তো আমাদের ইমিউন সিস্টেম কি দেখছে না? ইমিউন সিস্টেমের সবই নজরে আছে, কিন্তু ইমিউন সিস্টেমও কিছু করতে পারে না, কারণ ইমিউন সিস্টেম এটাকে সেলফ অ্যান্টিজেন ভাবে। এর মেকানিজম আছে যেটা তোমরা আরও আপারে গিয়ে প্যাথোলজিতে জানবে। তো সেলফ অ্যান্টিজেনই ভাবে ক্যান্সারের অ্যান্টিজেনকে, ক্যান্সার নিজেকে এমনই করে দিয়েছে, ফলে ইমিউন সিস্টেমটাকে নিজের লোক ভাবছে, নো প্রবলেম, ক্যান্সার থেকে যাচ্ছে। আরেকটা হয় অ্যাপোপ্টোসিস হয় না। অ্যাপোপ্টোসিসটা যেহেতু টিউমার সাপ্রেসার জিন আটকে দিয়েছে, অ্যাপোপ্টোসিসও হতে দেয় না ক্যান্সার সেল। মানে কি বলবো আর, যে মানে ক্যান্সার পুরো বডিটাকে একদম কিছুদিনের মধ্যেই গ্রাস করে নিতে পারে। আমরা প্রি স্টেজে যদি ক্যান্সারের ডায়াগনোসিস করতে পারি তবেই ক্যান্সার থেকে প্রতিকার সম্ভব নয়, তো খুবই প্রবলেম। তো দ্যাটস টুডে অল, নেক্সট ভিডিও আসছে। থ্যাংকস।